এই এই কি করলেন এটা? ইরফান দু হাতে মায়রাকে আগলে রেখে মৃদুস্বরে বলে। শাওয়ার নাও, তাহলে মাথায় পানি দেয়া হয়ে যাবে অ্যান্ড ফ্রেশ লাগবে। মায়রা কিছু বলল না। কলেজ থেকে এসে সে গোসল করে। ইরফানকে ঠেলে বলে, আপনি ভিজছেন কেন? এখান থেকে যান, আপনার অফিসের শার্ট প্যান্ট সব ভিজে গেল। ইরফান পাত্তা দিল না। গায়ে ব্লেজার খুলে পাশেই ছুঁড়ে ফেলল। এরপর বলে, নো প্রবলেম, তুমি শান্ত হয়ে দাঁড়াও। কথাটা বলে সেলফের উপর থেকে শ্যাম্পু নিয়ে মায়রার মাথায় ঢেলে দেয়। মায়রা মাথা উঁচু করে বলে। আবার কি করছেন? ইরফান মায়রাকে ঝর্ণার নিচ থেকে একটু পাশে এনে দাঁড় করায়। এরপর তার দু হাতে শার্টের হাতা কুনে পর্যন্ত গুটিয়ে মায়রার চুলের ভাঁজে আঙ্গুল চালায় আর বলে, মাথায় কবে শ্যাম্পু লাগিয়েছিলে? মায়রা মিনমিন করে বলে, ওই 10 থেকে 12 দিন হবে হয়তো। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়রার দিকে। অবাক হয়ে বলে, তুমি কি আমার টাকা সেভ করতে চাইছো? মায়রা মুখটা ছোট করে বলে, আমার আলসেমি লাগে। ইরফান কিছু বলল না। আরও কিছুক্ষণ মায়রার চুলে ভাঁজে আঙ্গুল চালায়। পুরো মাথা ফেনা হয়ে গিয়েছে। ইরফান মায়রার হাত ধরে আবারও ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। এরপর মায়রার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে, আর একদিন এরকম শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনি কিছুক্ষণ আগে কি প্রমিস করেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ইরফান সাথে সাথে অনুতাপের স্বরে বলে। ও সরি সরি, ইটস মিস্টেক। মায়রা মাথা নিচু করে হাসে। ইরফানের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে। ইস, তার শিশওয়ালা সব মানতে চায়, কিন্তু পারে না বলে আবার কেমন সরি বলতে থাকে। মায়রা শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে নামাজ পড়ে নেয়। মাথা ব্যথা আর নেই। আসলে তার শ্যাম্পু করা উচিত। তাছাড়া টানা অনেকক্ষণ হিজাব বেঁধে থাকার কারণেও এমন হয়েছে। কিন্তু এখন অনেক ফ্রেশ লাগছে, ভালো লাগছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে সেও নামাজ পড়ে নিল। এরপর একটি কালো প্যান্ট তার সাথে কালো শার্ট জড়িয়ে নেয়। শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, ফার্স্ট রেডি হও। মায়রা অবাক হয়ে বলে, আবার কোথায় যাব? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, ডক্টরের কাছে। আমার মাথা ব্যথা নেই, অনেক ফ্রেশ লাগছে, সত্যি বলছি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, হাজবেন্ডের থেকে শাওয়ার নিলে সবারই এক্সট্রা ফ্রেশনেস কাজ করে, ইটস নর্মাল। মায়রা লজ্জা পায়। অসভ্য লোক, সে কি ডেকেছিল? নিজেই জোর করে তাকে নিয়ে গেল। ইরফান কভার থেকে মায়রার একটা বোরখা আর হিজাব বের করে মায়রার সামনে এসে দাঁড়ায়। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি যাব না, আমি তো সুস্থ মানুষ। কখনো দেখেছেন সুস্থ মানুষেরা ডক্টরের কাছে যায়? ইরফান বিরক্ত হয়। এমনিতেই তার টেনশনে কিছু ভালো লাগছে না। তার মধ্যে স্টুপিড সবসময় 10 লাইন বেশি বুঝে 20 লাইন কথা বলবে। ধমক দিতে গিয়েও জিভ গুটিয়ে নিল মায়রার দিকে চেয়ে। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার গালে ডান হাত দিয়ে মৃদুস্বরে বলে, ইউনো, আমি কত টেনশনে থাকি তোমাকে নিয়ে। আই রিকোয়েস্ট ইউ, রেডি হও না বার্ড ফ্লাওয়ার, তোমাকে একবার চেক আপ করিয়ে আনবো। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মানে তাকে ডক্টরের কাছে নিবে বলে রিকোয়েস্ট করছে? মায়রার বলার মতো কিছু খুঁজে পায় না। ইরফানের হাত থেকে বোরখা নিয়ে বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি রেডি হয়ে নিচ্ছি। ইরফান মৃদু হাসলো। মায়রাকে হিজাব পরতে দেখে কিছু একটা ভেবে বলে, তোমার হিজাবের কাপড় কি অনেক মোটা? মায়রা হিজাব বাঁধতে বাঁধতে ইরফানের দিকে চেয়ে বলে, বুঝি না তো, এগুলো রেডিমেড। ইরফান আর কিছু বলল না। মায়রাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তারিক নেওয়াজ ইরফান মায়রাকে আবারও বেরোতে দেখে বলে, তোমরা আবার কোথায় যাচ্ছ? মায়রা তার শ্বশুরের দিকে চেয়ে বলে, আপনার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বাবা। ইরফান আর চোখে মায়রার দিকে তাকালো। মায়রা হাসলো। সে তো সুস্থ মানুষ, তবুও নিয়ে যাচ্ছে। এটাকে তো ঘোরাঘুরিই বলে। তারিক নেওয়াজ অবাক হয়ে বলে, আর কত ঘুরবে বউকে নিয়ে? আমার মেয়েটা আমার সাথে একটু ঘুরতে দাও। আমি ভেবেছিলাম মায়েরা আম্মুকে ফুচকা খেতে নিয়ে যাব। ইরফান ভাবলেশহীনভাবে বলে, আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, তুমি তোমার বউকে নিয়ে যাও। আমি তো তোমার বউয়ের পেছনে আম্মু আম্মু করে ঘুরঘুর করছি না, তাহলে তুমি আমার বউয়ের পেছনে মাইরা আম্মু বলে ঘুরঘুর কেন করছো? ইরফানের কথা শুনে তারিক নেওয়াজ কেসে ওঠে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দিকে চেয়ে ইরফানের পেটে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে বলে, অসভ্য লোক, আপনি বাবাকে এসব কি বলছেন? ইরফান কিছু বলল না। মায়রার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। তারিক নেওয়াজ কপালের ঘাম মুছল। সে ইরফানের পিছে লাগতে গিয়েছিল। ভেবেছিল এই ছেলেকে একটু টাইট দিবে। ও মা, সে তো নিজেই বেঁকে গেল। তার কথা কম বলা ছেলেই ভালো ছিল। আবার ভাবলো ইরফান তো কথা কমই বলে, যেটুকু বলে ওটুকু বোমা রূপে বের হয়।
ইরফানের বিয়ের পর ইরফান সত্যি সত্যি তার বাবাকে 1 মাসের জন্য সুইজারল্যান্ড পাঠিয়েছিল কাজে। ইরফান ব্যবসায় হাত লাগানোর পর তারেক নেওয়াজকে আবার কতদিন পর দেশের বাইরে পাড়ি জমাতে হয়েছিল। কি সাংঘাতিক ছেলে! তারেক নেওয়াজ কানে চিমটি দিলেন। তিনি আর মায়রার ব্যাপারে কিছু বলবেন না। মায়রাকে নিয়ে বললেই তার ছেলে বেফাস কথা বলে দেয়। মায়রার হাওয়া লেগেই বোধহয় এমন হয়েছে ছেলেটা। মায়রার চঞ্চলতা ঘুরে ফিরে ইরফানের মাঝে আস্তে আস্তে উল্টে পাল্টে গিয়েছে। ইরফান মায়রাকে চেক আপ করিয়ে জানতে পারে মায়রার সব কিছু নর্মাল। মাথা ব্যথার কারণ নর্মাল ছিল। ইরফান বুক থেকে যেন বড়সড় পাথর নেমেছে মায়রা সুস্থ শুনে। এরপর মায়রাকে বাসায় রেখে এসে অফিস চলে যায়। মিটিং রুমে বসে ইরফান অনর্গল কথা বলছিল। হঠাৎই তার ফোনে রিং আসলে ইরফান ফোনের দিকে নজর দিয়ে সরিয়ে নিতে গিয়েও নিল না। এক্সকিউজ মি বলে দ্রুত কল রিসিভ করে বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ বলো, কোনো খবর পেয়েছো? ওপাশ থেকে কেউ একজন বলে। ইরফান ছোট করে বলে, ওকে, থ্যাঙ্কস। কথাটা বলে কল কেটে সবার উদ্দেশ্যে বলে, দ্যাটস ইট ফর টুডে। কথাটা বলে দ্রুত পায়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। ইরফান এয়ারপোর্টে পৌঁছেছে ঘণ্টাখানিক আগে। ঘড়িতে সময় 11টা। ইরফান একটু পরপর দৃষ্টি ঘুরিয়ে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি আছে কিনা। বরাবরই ব্যর্থ হলো। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে রাখা। একটু পরপর শূন্যে ধোয়া ছাড়ে। শুদ্ধকে দেখলো একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারোর সাথে। না, শুদ্ধ তার সাথে আসেনি। বরং শুদ্ধ জানেই না ইরফান এখানে এসেছে। আর না তো ইরফান জানতো। তবে ইরফান শুদ্ধকে এখানে দেখে অবাক হয়নি। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইরফান, তুই এখানে? ইরফান তাকালো না শুদ্ধর দিকে। হাতের অবশিষ্ট সিগারেটটুকু টানতে টানতে কৌতুক সরে বলে, বিজনেসের কাজ শেষ হয়েছে? শুধু থতমত খায়। সে তো বলেনি ব্যবসার কাজে এসেছে। ইরফান সিগারেটটুকু শেষ করে অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে শুদ্ধর দিকে তাকিয়ে বলে। নাচিম কোথায় শুদ্ধ? শুদ্ধ চুপ থাকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে অনুরোধের স্বরে বলে, প্লিজ বল, ও কোথায়? তুই জানিস ও কোথায়? শুদ্ধ অবাক হয়। ইরফান রিকোয়েস্ট করছে? ব্যাপারটা ঠিক হজম হলো না শুদ্ধর। ইরফান শুদ্ধকে চুপ থাকতে দেখে বলে, নাচিম কি আমার জন্য এই দেশ ছেড়েছে? শুদ্ধ এবার উত্তর করে। তোর জন্য দেশ ছাড়বে কেন? ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে। বিয়ে করার ভয়ে। শুদ্ধ আবার বলে, এরকম নয় ইরফান, সব তো জানিস। ওর জন্য এই দেশে থাকাটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, এই জন্যই চলে গিয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে। সব জানিস দেখছি, কোথায় আছে সে? শুদ্ধ গলা ছেড়ে বলে, আমি জানি না, বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি। ফারা বাসায় একা একা আছে। নাচিমের আজ আসার কথা ছিল, তাই না? ইরফানের কথায় শুধু ভীষণ অবাক হয়। নিজেকে সামলে বলে, আমি জানি না। কথাটা বলে শুধু আর এখানে দাঁড়ালো না। ইরফান পিছন ফিরে পিছন থেকে ডাকে। শুদ্ধ? শুধু তার বাইকে বসে ইরফানের দিকে তাকায়, মৃদুস্বরে বলে। বল। ইরফান দীর্ঘশ্বাস ফেলে ছোট করে বলে। নাথিং। সামিয়া ঘরের এক কোনায় হাঁটু মুড়ে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। সামিয়ার কাজিন সীমা অসহায় চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। বাড়িতে আসার পর তার বাবা সামিয়াকে কথা শুনিয়েছে অনেক। সামিয়ার জন্য এই পাত্রটাও ফিরে গিয়েছে। তার বাবা সামিয়াকে সহ্য করতে পারে না এমন নয়, কিন্তু বারবার কারণ ছাড়া বিয়ের ব্যাপারে এমন অবহেলা করায় আজ বকেছে। সীমা ভাবছে সামিয়া তার বাবার দুটো কথা শুনে কেঁদে ভাসাচ্ছে। এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে সামিয়ার কাঁধে হাত রেখে ডাকে। সামিয়া তার চাচাতো বোনের ডাকে মাথা তুলে তাকায়। সীমা সামিয়াকে দেখে ভীষণ অবাক হয়। মেয়েটি তার বাবার সামান্য কথায় এত কেঁদেছে, তার বিশ্বাস হয় না। অবাক হয়ে বলে। সামিয়া ভাঙা গলায় বলে। সীমা অসহায় দৃষ্টিতে তাকালো। এবার বুঝলো আসল কাহিনী। দীর্ঘশ্বাস ফেলে বলে। সামিয়া দু হাতের মাঝে মুখ রেখে আবারও ভাঙা গলায় বলে। সীমা সামিয়াকে জড়িয়ে ধরল। সামিয়া মেয়েটা এত ইমোশনাল কেন বুঝতে পারে না। কত মাস পেরিয়ে গেল, অথচ মেয়েটা এখনও সে লোকের জন্য বসে বসে কাঁদছে। আর ওদিকে সে তো দিব্যি বিয়ে করে সংসার করছে। করবে নাই বা কেন? সে আরেকজনকে ভালোবাসে। সামিয়াকে চিনতই না, অথচ মেয়েটা তবুও কেমন কষ্ট পাচ্ছে। সীমা সামিয়ার পিঠে হাত বুলিয়ে বলে। সামিয়া নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু পর সীমাকে ছেড়ে থেমে থেমে বলে। সীমা কিছু বলল না।
এই মেয়ের আবেগ নিয়ে তার সেই লেভেলের চিন্তা হয়, কবে না জানি পাগলই হয়ে যায়। সামিয়া হাঁটুতে চিবুক ঠেকিয়ে আনমনা হয়, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সময় বহমান, কখনো কারোর জন্য থেমে থাকিনি, আর না তো আজ থেমেছে। এই তো চোখের পলকে কখন যে আরও 6 মাস পেরিয়েছে কেউ বুঝতেই পারল না। ইরফান সেদিন নাসিমের খোঁজে গেলেও কোনো খোঁজ পায়নি নাসিমের। বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছিল। এরপর থেকে বসে থেকেছে এমন নয়, সব সময় কোনো না কোনোভাবে খোঁজ চালিয়েছে, কিন্তু সে বরাবরই হতাশ হয়েছে। থেকে থেকেই নিজেকে অসহায় লাগে। এইভাবে হাওয়া হয়ে যাওয়া কি ঠিক? মাইরার সেকেন্ড ইয়ারের আরও 6 মাস পেরিয়েছে, আর কয় মাস পরে তার এইচএসসি এক্সাম। ইনার একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, যার নাম রেখেছে প্রিন্স। প্রিন্সের 2 মাস চলছে। মাইরা কয়দিন পর পরই ইরফানকে টেনে নিয়ে যায়, প্রিন্সকে দেখে আসে। মাইরার বেশ লাগে, ছোট্ট একটা বাচ্চা, ওজন নেই বললেই চলে। কেমন চোখ বড় বড় করে চেয়ে থাকে। মাইরা আর মিলা 3টি ক্লাস করে মাঠের কোনায় এসে বসেছে। এখন ক্লাস নেই, আবারও 30 মিনিট পর ক্লাস। মাইরাকে চুপ দেখে মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে। মাইরার চোখের কোণে পানি ছিল, যেটা মিলা চোখ এড়ায় না। মিলা অবাক হয়। মাইরা দ্রুত নিজেকে সামলে হেসে বলে, উনি অনেক ভালো। মিলা চোখ ছোট ছোট করে বলে। মাইরা হেসে ফেলল। একটু পর হাসি থামিয়ে মিলার দিকে চেয়ে ডাকে, মিলা। মিলা এগিয়ে এসে মাইরাকে জড়িয়ে ধরে মাইরা হাসলো। এই হ্যাবিটটা মিলার মাঝে তার থেকেই গিয়েছে। প্রথম মিলা ছ্যাদ করে উঠত, আর এখন নিজেই এগিয়ে আসে। মিলা মাইরার পিঠে হাত বুলিয়ে বলে। মাইরা মিলাকে ছেলে মিলার কাঁধে থাপ্পড় মেরে বলে, বেয়াদ্দব যা তো। মিলা দাঁত কেলিয়ে হাসলো। মাইরা হাসলো না, তার ভালো লাগছে না। ইরফান তার কাছে আসে না, কারণ জানে না সে। মাইরা ব্যাপারটাকে আগে তেমন আমলে নেয়নি, কিন্তু এখন কেমন যেন অদ্ভুত লাগে। মাইরার মনে আছে 1 বছর আগে, বিয়ের একদিন আগে ইরফান তার কাছে এসেছিল। এরপর বিয়ের রাতে ইরফানের হঠাৎ কি হলো কে জানে, মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে গেল। এরপর থেকে ইরফানকে এসে তার কাছে আসতে দেখেনি। ইরফানের কি তাকে ভালো লাগে না? কথাটা ভাবতেই মাইরার চোখের কোণে আবারও পানি জমল। মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে। মাইরা মাথা নিচু রেখে নির্জীব গলায় বলে, শিশরাজ হয়তো আমাকে আর পছন্দ করে না মিলা। মিলা অবাক হলো মাইরার কথায়। মাইরার কাঁধে হাত দিয়ে বলে। মাইরা যদিও বিব্রবোধ করে, তবু নিজের মাঝে কথাগুলো জড়তা নিয়ে প্রকাশ করে। শিশরাজ আমার কাছে আসে না মিলা। মিলা ভ্রু কুঁচকে বলে। মাইরা চুপ করে থাকলো। মিলা মাইরাকে ঠেলে বলে। মাইরা আমতা আমতা করে বলে, মানে বিয়ের পর থেকে উনি আমার কাছে একবারও আসেনি। মিলা বোধহয় এবার কথাটা ধরতে পেরেছে, অবাক হয়ে বলে। মাইরা বিরক্ত হয়, রেগে বলে, তুই ভালোভাবে কথা বলতে পারিস না? মিলা অসহায় মুখ করে বলে। মাইরা কিছু বলল না। মিলা একটু থেমে চোখ ছোট ছোট করে বলে। মাইরা মিলার গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, আর একটা বাজে কথা বললে তোর 1 দিন তো আমার 10 দিন। একটু থেমে বলে। সে নিজেই আমাকে রেখে ঘুমিয়ে যায়। মিলা তার ডান গালে হাত বুলিয়ে ভাবুক ভঙ্গিতে বলে। কথাটা বলেই মুখ চেপে ধরে। মাইরা আজ তাকে মেরেই ফেলবে। ভাবনার মাঝে মাইরা মিলাকে মাঠের মাঝে উল্টো ফেলে থাপড়াতে বলে, আবার ওনার নামে বাজে কথা বলিস? তোকে তো মেরেই দম নিব আমি। মিলা কোনো রকমে মাইরা থেকে নিজেকে ছাড়িয়ে মাইরাকে 2টো থাপ্পড় দিয়ে দৌড় লাগায়। পিছু পিছু মাইরাও দৌড় দেয়। মিলা কিছু দৌড় গিয়ে দাঁড়িয়ে পড়লে মাইরা মিলাকে আরেকটা লাগায়। মিলা অসহায় মুখ করে বলে। মাইরা আর কিছু বলল না। মিলা স্বাভাবিক হয়ে বলে। মাইরা চোখ মুখ কুচকালো। তার শিশরাজকে এই বেয়াদ্দপ মেয়ে বানিয়ে দিচ্ছে। মাইরা কোমরে হাত দিয়ে বলে, তোর স্বামী যেন সত্যি সত্যি সতী সাবিত্রী হয়, সেই ব্যবস্থা করব আমি। বেয়াদ্দব। মিলা মিটি হাসলো। এর স্বামীকে নিয়ে কিছু বললে কেমন জ্বলে ওঠে, ভালোই লাগে। মাইরাকে ঠেলে বলে। কলেজ শেষে মাইরা মিলা দুজন হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। মাইরার সামনে তাকালে ইরফানকে দেখে মুখে হাসি ফুটল। মিলা মাইরার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। স্বামীকে দেখেই হাসি ফুটেছে। আহা, ভালোবাসা। তার জীবন সিঙ্গেল হলেও বান্ধবীর ভালোবাসা দেখে পেট মন সব ভরে যায়। ভাবনা রেখে নিজের হাত মাইরার হাত থেকে ছাড়িয়ে নেয়। মাইরা ইরফানের কাছাকাছি চলে এসেছে। মিলা পেছন থেকে মাইরাকে ধাক্কা দেয়। মাইরা বেচারি ইরফানের দিকে চেয়েছিল। ইরফান একপাশে দাঁড়িয়ে ফোনে কিছু করছিল।
ইরফান হঠাৎই চোখ তুলে সামনে তাকালে দেখলো মায়রা কেমন হুমড়ি খেয়ে পড়ছে ভাব। ইরফান দ্রুত 2 পা এগিয়ে গিয়ে মায়রাকে আগলে নেয়। মেয়েটা পড়তে পড়তে বেঁচেছে। মিলা একটু দূরে দাঁড়িয়ে মুখ লুকিয়ে হাসছে, বিড়বিড় করে। ইরফান মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে চিন্তিত কণ্ঠে বলে, পড়ে যাচ্ছিলে কিভাবে? মায়রা ইরফানের দিকে তাকালো, কিছু বলল না। বাঁদিকে ঘাড় বাঁকিয়ে মিলার দিকে কটমট চোখে তাকালো। মিলা হাত দিয়ে পাই পাই দেখিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, তোমার কি সিক লাগছে বার্ড ফ্লাওয়ার? মায়রা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। নিজে থেকে ইরফানের হাত ধরে বাইরে যেতে যেতে বলে, আমি ঠিক আছি, আসুন। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে কোলে নিতে গেলে মায়রা দ্রুত পিছু গিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত হয়। মায়রাকে টেনে আনলে মায়রা রেগে বলে, একদম কোলে নেবেন না আমাকে। কি আপনার বাচ্চা লাগে যেখানে সেখানে কোলে নিতে আসেন? ইরফান বিরক্ত কণ্ঠে বলে। তুমি সিক, এসো। মায়রা ইরফানকে ঠেলে বলে, ধ্যাত, আমি ঠিক আছি। মিলা আমাকে ধাক্কা দিয়েছিল। থাকেন তো ফোনের মধ্যে, কিছুই তো চোখে পড়ে না। ইরফান গম্ভীর গলায় বলে। আমি কাজ করছিলাম। মায়রা সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ, কাজই করুন। আজ কাজ করতে করতে এই মহাবিশ্বকে উদ্ধার করুন। এখানে এসেছেন কেন? ইরফান ধমকে বলে। স্টুপিড, কি প্রবলেম? বাজে বকছো কেন? মায়রা ইরফানের দিকে এগিয়ে এসে বলে। আপনি আবার প্রমিসের কথা ভুলে গেলেন? ইরফান থতমত খেয়ে তাকায়। এক প্রমিসের জন্য একে আর কিছুই বলা যায় না। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। ইরফান পিছু ফিরে রেগে তাকায় মায়রার দিকে। এই স্টুপিডের কি হয়েছে? তাকে ধরতেও দিচ্ছে না। মায়রা ইরফানকে পাত্তা না দিয়ে ইরফানের পাশ কাটিয়ে ধূপ ধাপ পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। ইরফান চোর শক্ত করে মায়রাকে দেখল। মায়রার পিছু পিছু সেও যায়। মায়রা একাই গাড়িতে উঠে বসে। এরপর গাড়ির ড্যাশবোর্ডের উপর তার ব্যাগ রেখে দেয়। তার ভালো লাগছে না কিছু। সে বিরক্ত কেন যেন। বেশ অনেকদিন থেকে ইরফানের ব্যাপার নিয়ে মায়রা ডিস্টার্ব। তার মাথায় কী সব আজাইরা চিন্তা আছে। ইরফান ড্রাইভিং সিটে বসে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা ইরফানকে ঠেলে পাশের সিটে বসতে চাইলে ইরফান 2 হাতে শক্ত করে মায়রাকে চেপে ধরে। মায়রা মোচড়ামুচড়ি করে বলে, ছাড়ুন আমায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখে। মায়রার নড়াচড়া বাড়লে তার হাতের বাঁধন শক্ত হয়। বিরক্ত হয়ে বলে, ছাড়বেন আপনি? ইরফান স্বাভাবিক গলায় বলে। নো। মায়রা কিছু বলার আগে ইরফান মায়রার গালে হাত রেখে নরম সুরে বলে, কি হয়েছে বার্ড ফ্লাওয়ার? তুমি ডিস্টার্ব কেন? মায়রা শান্ত হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার নাকে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। মৃদুস্বরে বলে, আই থিঙ্ক তুমি আমার উপর রেগে আছো, বাট ওয়াই? মায়রা মুখ ফিরিয়ে নিল। ইরফান মায়রার মুখ আবারও তার দিকে ফেরালে মায়রা চোখ নামিয়ে রাখে, মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে ভুলে গিয়েছেন। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়রার দিকে। সে তার বার্ড ফ্লাওয়ারকে ভুলে গিয়েছে। এটাই শোনার বাকি ছিল। এর সাথে স্টুপিড নামটা যে পারফেক্ট যায়, এটা তো এই স্টুপিড পদে পদে প্রুফ করে ছাড়ে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মায়রা ইরফানের দিকে চেয়ে সরু চোখে চেয়ে বলে। কি বললেন? ইরফান মায়রার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ঠোঁট বেঁকিয়ে বলে, You are a stupid girl. It's true. And I don't like you. It's even more true. ইরফানের কথা শুনে মায়রা আরও গাল ফুলায়। এমনিতেই সে একটা ব্যাপার নিয়ে ভেবে বিরক্ত। তার মধ্যে ইরফান আবার বলছে তাকে পছন্দ করে না। জীবনেও স্বীকার করবে তাকে পছন্দ করে। তেরা কি না। মায়রা পিছু ফিরে বলে, সে তো আমিও আপনাকে পছন্দ করি না। আমার কলেজে অনেক ফ্রেন্ড হয়েছে। ওই তো সেকেন্ড ইয়ারে এক্সাম দেওয়ার সময় আমার চারপাশে কে কে বসেছিল শুনবেন? সজীব, সবুজ, সুজন, শামিন, সিজান, আরো অনেক আছে। সবাই আমার খুব ভালো বন্ধু। ওদের সবাইকে আমি খুব পছন্দ। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে। মায়রার সামনের দিকে ধাক্কা খেতে নিলে ইরফান শক্ত হাতে মায়রাকে আগলে নেয়। ডান হাতে মায়রার চোয়াল ধরে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওদের তুমি পছন্দ দেন কি? মায়রা ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বাঁ হাতে মায়রার হাত চেপে ধরে বলে, এত সাহস কোথায় পেয়েছো? আমার কোলে বসে কতগুলো ছেলের নাম নিয়েছো। কোনো আইডিয়া আছে? ওদের সাথে তুমি কথা বলো? মায়রা উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। ইরফান রেগে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মেরে বলে, হোয়াট দ্য হেল? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, তবে ভয় পেল না। মিনমিন করে বলে,
আপনি রাগ করছেন কেন? আমি তাদের সবাইকে যেমন পছন্দ করি, ওরাও আমাকে খুব পছন্দ করে। ভালোবেসে আমার একটা নামও দিয়েছে। ইরফান করা ধমক দেয়। শাট আপ। মাইরা কেঁপে ওঠে। ইরফান ডান হাতে মাইরার গাল চেপে রেগে বলে। স্টুপিড গার্ল, আর একটা কথা বলে এই মুখ ভেঙে দেব। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার দৃষ্টি দেখে কেমন যেন শান্ত হয়ে যায়। মাইরার গালে ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে আর চোখে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমাকে রাগালে আমি বকবো, কিছু করার নেই। ইরফানের কথা শুনে মাইরার ভীষণ হাসি পায়, কিন্তু হাসলো না, চেপে রাখলো নিজের মাঝে। ইরফান গলা ছেড়ে বলে, ওদের সাথে তুমি সত্যি কথা বলো? মাইরা অবুঝ বাচ্চার ন্যায় মাথা উপর নিচ করল। ইরফান রেগে তার ডান হাত মুষ্টিবদ্ধ করল। শক্ত চোখে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার হাসি পাচ্ছে। ইরফান রাখছে ঠিকই, কিন্তু ঝাড়তে পারছে না। ফলে ইরফানের একটা অদ্ভুত অশান্তি হচ্ছে, যেটা মাইরার কাছে বেশ ভালো লাগছে। ইরফান শক্ত গলায় বলে, তোমার স্টাডি এই পর্যন্তই, ইটস ফাইনাল। মাইরা চোখ বড় বড় করে তাকায়। হাই হাই, এই লোকটা সত্যি সত্যি তার পড়াশোনা বন্ধ করে দিবে নাকি? খুব ভালোই চেনা আছে ইরফানকে। মাইরা দ্রুত বলে ওঠে, না না না, আমি পড়বো। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মাইরার সাথে সাথে বলে। হ্যাঁ। ইরফান তাদের দাঁত পিষে বলে। বেডরুমে 24 আওয়ার্স পড়বে, নট কলেজ। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বেডরুমে বসে পড়লে আমাকে এইচএসসি সার্টিফিকেট কে দেবে? মহামন্ত্রী কি আমার শ্বশুর হয় যে সে আমাদের বেডরুমে এসে সার্টিফিকেট দিয়ে দেবে? ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা মনে মনে হেসে বলে, শিক্ষামন্ত্রীর কি ছেলে আছে আপনি কি জানেন? ইরফান বুঝলো স্টুপিড তার সাথে বাদরামি করছে। পকেট থেকে ফোন বের করে কারো নম্বরে কল করে। মাইরা ইরফানের ফোনের দিকে তাকালে দেখলো স্ক্রিনে লেখা হান্নান আঙ্কেল, কলেজ প্রিন্সিপাল। মাইরা চোখ বড় বড় করে তাকালো। এটা তাদের কলেজের প্রিন্সিপাল। তাদের প্রিন্সিপাল স্যার ইরফানের খুব ভালো পরিচিত, মাইরা জানে। সত্যি সত্যি ফোন করে বলবে সে পড়বে না? মাইরা ইরফানের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দ্রুত কল কেটে দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, এমন করছেন কেন? আমি তো এমনি বলেছি। আমি নামের কোনো ছেলেকেই চিনি না, সত্যি বলছি। আমার একমাত্র বান্ধবী মিলা, আর কেউ নেই। আমি পড়বো প্লিজ। কেন? ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। এই পুচকি মেয়ে কখন থেকে তার মাথায় টুপি ফড়াচ্ছিল, বিড়বিড় করল। স্টুপিড বাঁদর। এরপরও গম্ভীর গলায় বলে। কান ধরো। মাইরা অবাক হয়ে বলে, কেন? ইরফান দু হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে বলে। আমি বলেছি তাই। মাইরা রেগে বলে, আপনার কান আপনি ধরুন। না না, ইরফান মাইরার হাত থেকে তার ফোন কেড়ে নিলে মাইরা ইরফানের হাত ধরে বলে, না না, কল ধরবেন না, কল করবেন না। ধরছি ধরছি। ইরফান গম্ভীর গলায় বলে। ফাস্ট। মাইরা অসহায় মুখ করে বলে, আপনার কান ধরি। ইরফান চোখ পাকিয়ে তাকায় মাইরার দিকে। এ বাদরকে কি করা উচিত? মাইরা মিকিয়ে হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? আমার কানই ধরছি। কথাটা বলে ইনোসেন্ট ফেস বানিয়ে আলতো হাতে তার কান দুটো ধরে। মনে মনে বিড়বিড় করে, আপনাকে যদি করলার জুস না খাইয়েছি আমার নামও ময়রা নয়। খারাপ লোক। ইরফান চোখটা ছোট ছোট করে বলে। কি বলছো? মাইরা দুদিকে মাথা নেড়ে বলে, কিছু না কিছু না। ইরফান মনে মনে হাসলো। নিজেকে স্বাভাবিক করে বলে, বলো আর বাদরামি করবো না। মাইরা কিছু বলে না। ইরফানের উপর রাগ লাগছে, তাকে জোকার বানানো হচ্ছে। মাইরাকে চুপ দেখে ইরফান তার ফোন স্ক্রোল করতে করতে বলে, বুঝেছি তুমি পড়তে চাইছো না। মাইরার সাথে সাথে বলে ওঠে। আর বাদরামি করব না। ইরফান তার ফোনের ক্যামেরা অন করে মাইরার দিকে তাক করে রাখে। মাইরা বোঝেনি। ইরফান গম্ভীর গলায় বলে, আবার বলো। মাইরা দাঁত কটমট করে তাকায় ইরফানের দিকে। অসভ্য লোক, তার সাথে কেমন করছে। ইরফানের গম্ভীর স্বর। ফাস্ট বলো। মাইরা মুখটা ছোট করে বলে, আর বাদরামি করব না। ইরফান ঠোঁট বাঁকালো। ক্যামেরা অফ করে ফোন প্যান্টের পকেটে রেখে মাইরাকে টেনে জড়িয়ে ধরল। মাইরা মুখ ফুলিয়ে রেখেছে। ইরফান মাইরার মুখ উঁচু করে মৃদু হেসে পড়ে। কিউট লাগছিল। মাইরা বুঝলো সে কান ধরেছিল, তখনকার কথা বলেছে। খারাপ লোক, রেগে বলে, আর আপনাকে হনুমানের মতো লাগছে। ইরফান কিছু বলল না। মাইরার হিজাবের নিচ দিয়ে হাত দিয়ে মাইরার গলার ভাঁজে হাত রাখে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মাইরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে ঠান্ডা গলায় বলে, হাজবেন্ডের প্রশংসা করতে হয়, বুঝেছো বউ? মাইরা দৃষ্টি নামিয়ে নেয়।
ইরফান বাঁ হাতে মায়রার পিছন দিক থেকে এনে মায়রার চিবুকে হাত রাখে। মায়রার মুখ তার দিকে এগিয়ে আনে। মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান চোখের পলকে মায়রার ঠোঁটজুড়ো আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর মায়রাকে ছেড়ে দিলে মায়রা ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর গাড়ি স্টার্ট দেয়। বাড়ি পৌঁছালে মায়রাকে একইভাবে তাকে জড়িয়ে থাকতে দেখে মৃদুস্বরে বলে, বার্ড ফ্লাওয়ার, বাসায় এসেছি। ফার্স্ট ভেতরে যাও, আমার অফিস যেতে হবে। মায়রা মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকেই চেয়ে। দুজনে চোখাচোখি হলো। মায়রা ইরফানকে ছেড়ে সোজা হয়ে বসে মৃদুস্বরে বলে, আপনি কখন আসবেন? ইরফান একটু ভেবে বলে। বলতে পারছি না, ওয়াই? মায়রা মিনমিন করে বলে, আজকে একটু 9টার মধ্যে আসবেন? কথাটা বলে মায়রা মাথা নিচু করে নেয়। সে এভাবে কখনো বলেনি ইরফানকে, তাই কেমন যেন লজ্জা লাগলো। ইরফান অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান মায়রাকে টেনে শক্ত করে দুহাতে জড়িয়ে নেয়। এরপর মায়রার গালের সাথে গাল লাগিয়ে মৃদুস্বরে বলে, আসবো বউ? মায়রা ঢোক গিলে। ইরফান মৃদু হাসলো। তার তো যেতেই ইচ্ছে করছে না। আসবে কি? মায়রার গালে ঠোঁট দাবিয়ে রাখে। ওভাবেই বেশ অনেকক্ষণ থাকে। এরপর মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। মায়রাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলে মায়রা ইরফানের দিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে বাইরের দিকে যায়। ইরফান দু হাত প্যান্টের পকেটে রেখে মায়রার প্রস্থান দেখল। মায়রা তার শাশুড়ি থেকে জেনে ইরফানের পছন্দের একটি খাবার রান্না করেছে। এই নামের আগে শোনেনি সে। কিমচি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো শুনেছিল, কিন্তু কিমচি শোনেনি। রোমান আওয়াজের কাছে শুনেছে ইরফানকে এই খাবার মাঝে মাঝে তিনি রেঁধে দেন। ইরফান বেশ পছন্দ করে খায়। আরও কিছু আছে, কিন্তু মায়রার এই একটা খাবার রাত্রে জীবন শেষ। সে তার শাশুড়ির থেকে দেখে দেখে নিজেই রেঁধেছে। রান্নায় সে একদমই কাঁচা। তার মাকে তাকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি। ভাতের পানি কতটুকু দিতে হয় মেয়েটি এইটুকুও জানতো না। তার মা তাকে কখনো কোনো কাজে হাত লাগাতে দেয়নি। মায়েরা কথাগুলো ভেবে হাসলো। কিন্তু এদিকে রান্নায় অপটু হওয়ায় যা রান্না করেছে সে খাবার ততটা ভালো হয়নি। যদিও তার শ্বশুর শাশুড়ি প্রশংসা করেছে, কিন্তু মায়েরার অত ভালো লাগেনি। তার মধ্যে তার ডান হাতের কবজির উপর দিকে বেশ খানিকটা জায়গায় তেল ছিটকে এসে পড়ে গিয়েছে। রোমান আওয়াজ মলম দিয়ে দিয়েছেন, তবুও জ্বলছে বেশ। মায়েরা বেডের উপর বসে আছে। ঘড়িতে সময় 8টা। মায়েরা বেড থেকে নেমে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হয়। এরপর আবার হাতে মলম দিয়ে ঈশার নামাজ পড়ে নেয়। নামাজ শেষে ঘরের দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে কভার থেকে কফি ব্রাউন কালারের সিল্কের শাড়ি বের করে। সময় নিয়ে শাড়িটা খুব সুন্দর করে জড়িয়ে নেয় মায়েরা। কুচি করে পরেছে। বাম কাঁধে আঁচল ছেড়ে দিয়েছে। শাড়ি পরা শেষে আয়না থেকে পিছন দিকে ফিরে নিজেকে দেখল। ভালো লাগছে। এরপর তার বিয়েতে পাওয়া অনেক অনেক সাজার জিনিস পেয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকটা বের করে। এত এত জিনিস দিয়েছিল ইরফানদের বাড়ি থেকে। মায়েরা প্রথম দেখে মাথায় হাত দিয়ে বসেছিল। মনে হয়েছে তাকে দোকান তুলে এনে দিয়েছে সবাই মিলে। এসব ভাবনা রেখে মায়েরা খুব সুন্দরভাবে নিজেকে সাজায়। চুলগুলো হাত খোপা করে নেয়। নিজেকে পরিপাটি করে মায়েরা ঘড়িতে দেখল 9টা 10 বাজছে। ইরফান হয়তো এখন আসবে। মায়েরা ব্যস্ত হাতে সব গুছিয়ে রাখল। গত 2.5 ঘন্টা যাবৎ মায়েরা উদাস মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ইরফান আসেনি। মায়েরার এত মন খারাপ কখনো হয়নি। আসলে তো এভাবে কখনো অপেক্ষা করেনি ইরফানের জন্য। ইরফান তো বলেছিল আসবে। তাকে বলে মানুষটা কি ভুলে গিয়েছে? মায়েরা ইরফানকে অনেকবার কল করেছে, তার কলটাও রিসিভ করেনি ইরফান। মায়েরা আবারও ইরফানকে কল দেয়। এবার কল কেটে যায় ওপাশ থেকে। মায়েরা না পেরে ফুপিয়ে ওঠে। আসবে না তাহলে বলল কেন আসবে? আর এখন ফোন তুলছেও না। আবার কেটে দিল। মায়েরা দু হাতে চোখ মুছে ফারহার ফোনে কল করে। ফারহার বেডের ওপর বসে খাচ্ছিল। পাশেই শুদ্ধ বসে কথা বলছে নাসিমের সাথে। কথা বলার ফাঁকে ফাঁকে ফারহাকে জ্বালায়। ফারহা রেগে তাকায়। মনে হচ্ছে এই লোক বাচ্চা। শুদ্ধ হাসতে হাসতে কথা বলে। হঠাৎই ফারহার দিকে তার ডান হাত এগিয়ে নিলে ফারহা নিচু হয়ে হয়ে শুদ্ধর হাতে কামড় দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ও মা গো, এই রাক্ষসী আমার হাত ছাড়ো, ইস! ফারহা শুদ্ধর হাত ছেড়ে রেগে বলে, আরেকবার যদি জ্বালিয়েছো তাহলে খাবোই না, আমি বলে দিলাম। শুদ্ধ অসহায় মুখ করে বলে, শোন নাসিম, আমার জন্য বিদেশি মেয়ে দেখ, যে আমাকে না কামড়িয়ে শুধু চুমাবে। ওপাশ থেকে নাসিম হেসে বলে, তুই কি মানুষ হবি না? বউটাকেও শান্তি দিস না। ফাইজের কাছে বিচার দিচ্ছে আমি, দাঁড়া।
ফারা হাতে প্লেট বেডের উপর ঠাস করে রেখে ধূপধাপ পা ফেলে রুমের বাইরে যায়। শুদ্ধ নাসিমকে কোনো রকমে বলে কল কেটে দৌড় দেয় ফারার পিছু। নিশ্চিত অন্য ঘরে গিয়ে দরজা আটকাবে এই মেয়ে, তখন কেলেঙ্কারি হয়ে যাবে। সত্যি সত্যি ফারা পাশের রুমে গিয়ে দরজা আটকাচ্ছিল। শুদ্ধ জোর করে ফারাকে টেনে জড়িয়ে ধরে। ফারা মুচড়ামুচড়ি করে বলে,